এই চ্যাপ্টারে আমরা কেমিক্যাল বন্ডিং এনার্জি নিয়ে কথাবার্তা বলবো আর কি। কেমিক্যাল বন্ডিং এর এনার্জি, কেমিক্যাল বন্ডিং অ্যাকচুয়ালি হয় এনার্জির মাধ্যমে। হ্যাঁ, কিরকম করে হয়? এই যে আমরা যদি একটু দেখি, কার্বন আর কার্বন একটা সিঙ্গেল বন্ডকে আমরা কি বলে থাকি? সিগমা বন্ড, তাই না? সিগমা বন্ড। সিগমা বন্ড, একটা সিগমা বন্ড এখানে অ্যাটাচড আছে, আর এই সিগমা বন্ডের জন্য আহ, একটা বন্ডিং এনার্জি আছে। হ্যাঁ, হুম। এই চ্যাপ্টারে আমরা সেই বন্ডিং এনার্জি, এই তো বন্ধন শক্তি, বন্ধনে আবদ্ধ একটি পরমাণু যে আকর্ষণ শক্তির মাধ্যমে যুক্ত থাকে তাকে আমরা বন্ডিং আন্দানবিক। এনার্জি বলে থাকি। হ্যাঁ, আন্দানবিক শক্তি। তো না, হ্যাঁ, মানে বন্ডিং এনার্জি আর কি। তাহলে দুইটা 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 পার্টিকেল, একটা পার্টিকেল অন্য পার্টিকেলের সাথে যে এনার্জি দ্বারা অ্যাটাচড থাকে এটাকে আমরা কি বলে থাকি ভাই? বন্ডিং এনার্জি। হ্যাঁ, এরপরে আমরা আসি আন্তঃআণবিক শক্তি বা ইন্টারমলিকুলার ফোর্স। ইন্টারমলিকুলার মানে কি? একটা পার্টিকেলেরই একটা মলিকুলই, তুমি যদি এটা মনে করো যে তুমি এখানে নিছো, ওয়াটার মলিকুল নিছো, ওয়াটার মলিকুল গুলো, একটা ওয়াটার মলিকুল অন্য ওয়াটার মলিকুলের সাথে, মানে কি, নিজের নিজেরই মানে নিজের গোত্রের নিজের গোত্রের মধ্যে হওয়া লাগবে, অন্য গোত্রের মধ্যে না। বোঝা গেছে কথা? হ্যাঁ, বুঝছি। নিজের গোত্রেরই, আই মিন নিজের মতো দেখতেই অন্য একটা পার্টিকেলের সাথে যে তোমার হচ্ছে হলো ফোর্সের মাধ্যমে অ্যাটাচড থাকে, এটাকে আমরা বলে থাকি আন্তঃআণবিক শক্তি। কথা কি বোঝা গেছে ভাই? হুম। এইবার আমরা আসি হচ্ছে হলো শক্তি পরিমাপ করা হয়। আমরা ইয়াতে তো জানি যে, ফিজিক্সে তো জানি শক্তি পরিমাপ করার একক হচ্ছে হইলো জুল। জুল। এছাড়াও ক্যালোরি এককেও শক্তি পরিমাপ করা যায়, এখানে জুল এবং ক্যালোরির কনভার্সনটা বলে দেওয়া আছে। এইবার আমরা আগে বুঝি তাপ এন্ড তাপমাত্রা। তাপ তাপ হচ্ছে হইলো আহ স- আহ, আমরা ইয়া আপনার হচ্ছে হইলো আহ আচ্ছা, তাপের হিট। পরিবর্তন হিট। তো আমরা তো হিট চ্যাপ্টার পড়তেছি, এটা তোমাকে ভাই কতটুকু পড়াইছে আমি জানি না। তো যাই হোক, এখন আমাদের এখানে ফিজিক্সের কিছু কনসেপ্ট লাগতে পারে। হ্যাঁ, আমরা আগে বোঝার চেষ্টা করি। সেটা হইল, মনে করেন এখানে সি এইচ 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 কার্বনের সাথে চারটা হাইড্রোজেন, ইট মিনস মিথেন, তাই না? মিথেন। মিথেন। মিথেনকে আমি অক্সিজেন দিয়ে পোড়াচ্ছি। পোড়ানোর পরে এ ফর্মেশন করে কার্বন ডাই অক্সাইড কার্বন ডাই অক্সাইড প্লাস ওয়াটার। প্লাস ওয়াটার। আমরা যদি একটু খেয়াল করি, এই এই রিয়াকশনটা হইতে হলে আমাদের কি করতে হয়েছে? এই রিয়াকশনটা হওয়ার জন্য আমাদের, দাঁড়াও একটু অন্য কালারের পেন ইউজ করি। হ্যাঁ, এই রিয়াকশনটা হওয়ার জন্য আমাদের এই বন্ডিংটা ভাঙতে হয়েছে, এই হ্যাঁ। বন্ডিং ভাঙতে হয়েছে, এই চারটা বন্ডিং ভাঙতে হয়েছে, এন্ড অক্সিজেনেরও এই দুইটা বন্ডিং ভাঙতে হয়েছে। এরপরে এই 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 চারটা আর এই পাঁচটা বন্ডিং ভাঙার পরে, তারপরে আমাদের নতুন বন্ডিং ফর্মেশন হয়েছে কোথায়? এখানে কার্বনের সাথে কার্বনের অক্সিজেনের সাথে। বন্ডিং ফর্মেশন হয়েছে, অক্সিজেনের সাথে হাইড্রোজেনের বন্ডিং ফর্মেশন হয়েছে। কথা কি বোঝা গেছে? হ্যাঁ। এই যে আমাদের, আমরা এখানে বলতেছি যে এছাড়াও মনে করো এই পাশে বিক্রিয়ক রিয়াক্টেন্ট, যেটা রিয়াক্টেন্টের টোটাল বন্ডিং এনার্জি, টোটাল বন্ডিং এনার্জি না বলে আন্তঃআণবিক, টোটাল অভ্যন্তরীণ যে এনার্জিটা আছে, ভেতরে যে এনার্জিটা আছে, এই এনার্জি মনে করো 1000 জুল। হ্যাঁ, এন্ড এই পাশের দুইটা মলিকুলস, দুইটা কম্পাউন্ড ফর্মেশনের জন্য আমাদের এনার্জি লাগছে 800 জুল। বুঝতে পারছো? বোঝা গেছে? হ্যাঁ। এখন বাকি 200 এনার্জি আমরা কি হবে বলো তো? দুই পাশে এনার্জি সমান হইতে হবে না? হুম। তাহলে বাকি 200 এনার্জি আমরা এই পাশে তাপ পাবো হিসেবে পাবো। কিভাবে? তাপ তাপ। হিসাবে পাবো, তাই না? হ্যাঁ। আবার এমন হইতে পারে
যে এই পাশে আমাদের এইটুকুর জন্য এনার্জি ভিতরে এইটুকুর ভেতরে এনার্জি আছে হচ্ছে হইলো তোমার হচ্ছে হইলো 500 জুল। হ্যাঁ, আর এই পাশের এনার্জি হচ্ছে হলো 800 জুল। তখন এখানে এই পাশ থেকে তাপ শোষণ করে এরা পরিবেশ থেকে তাপ শোষণ করে নিয়ে 800 জুল ব্যালেন্স করবে। কথা কি বোঝা গেছে? বুঝতে পারছো? হ্যাঁ মানে হ্যাঁ না বলো আর কি, তুমি তো আমার সামনে নাই আর কি। হ্যাঁ আচ্ছা, দেখা যাচ্ছে না আমারে? মানে আমি তোমারে আউট করছি। এখন কথা হচ্ছে হইলো আমরা এইটুকু যেইটুকু বলছি এইটুকু কি বোঝা গেছে? হুম। আচ্ছা, আমি হ্যাঁ। মুছায় ফেললাম। হ্যাঁ, এবার আমরা আসি ভাই, যে এই যে এখন আমরা বলি যে ডেল এইচটা কি। ডেল এইচ হচ্ছে হইলো আমাদের উৎপাদ। উৎপাদ মানে কি? এটা এই পাশে রিয়াক্টেন্ট আর এই পাশে আমাদের হচ্ছে হইলো ইয়া প্রোডাক্ট। তো প্রোডাক্টের টোটাল এনার্জি মাইনাস রিয়াক্টেন্টের টোটাল এনার্জি করলে ডেল এইচ এর ভ্যালুটা বের হয়। কথা কি বোঝা গেছে? সো আবার একটু বলো তো, আবার একটু। এনার্জি অফ প্রোডাক্ট মাইনাস এনার্জি অফ রিয়াক্টেন্ট করলে আমরা তোমার হচ্ছে হলো ডেল এইচ এর ভ্যালুটা পেয়ে থাকি। ধরো আমাদের এই পাশে রিয়াক্টেন্টের ছিল 1000 জুল আর প্রোডাক্ট হয়েছে 800 জুল, তাই তো? হুম। তাহলে আমাদের ডেল এইচ এর ভ্যালুটা কত হবে এখান থেকে বলো তো? ডেল এইচ এর ভ্যালুটা কত হবে বলো তো? ডেল এইচ এর ভ্যালু এখানে হবে 200। 200। তুমি কি এটা বুঝছো না বুঝো নাই? বুঝছি। আচ্ছা, এখন কথা হচ্ছে হইলো আহ এই যে আহ তাহলে কি করব, এনার্জি অফ প্রোডাক্ট মাইনাস এনার্জি অফ রিয়াক্ট্যান্ট করলে আমরা যেটা পাচ্ছি এটাকে আমরা বলতেছি ডেল এইচ। ডেল কথা কি এইচ। বোঝা গেছে? হুম। এখন এই তো যেসব ক্ষেত্রে রিয়াক্টেন্টের এনার্জিটা প্রোডাক্টের এনার্জির থেকে বেশি, তখন বাকি এনার্জি এপাশে কি হারে পাবো আমরা? তাপ আকারে তাপ। পাবো। এই ধরনের রিয়াকশনকে আমরা বলে থাকি হচ্ছে হইলো এক্সোথার্মিক রিয়াকশন অর তাপোৎপাদী বিক্রিয়া। এখানে এখানে এই সকল রিয়াকশন থেকে তাপ উৎপন্ন হয়, এক্সোথার্মিক রিয়াকশন। বোঝা গেছে? এইবার এই রিয়াকশনটাই তুমি যদি উল্টা ভাবে চিন্তা করো, যে এটা এই দিক থেকে এই দিকে যাচ্ছে, এই এই পাশে যেটা উৎপন্ন এই পাশের এটা আর 200 জুল এনার্জি পরিবেশ থেকে শোষণ করে এই পাশে এটা বানাচ্ছে, সেই ক্ষেত্রে আমাদের এই পরিবেশ থেকে কি এনার্জি আরো দিতে হয়েছে না? হ্যাঁ। এই ধরনের রিয়াকশন গুলোকে আমরা বলে বলা হয় থাকি এন্ডোথার্মিক রিঅ্যাকশন। এন্ডোথার্মিক রিয়াকশন বা তাপহারী বিক্রিয়া। কথা কি বুঝতে পারছো ভাই? হুম। তাহলে আমরা আমরা একটা জিনিস বুঝতেছি, এক্সোথার্মিক রিয়াকশনে এক্সোথার্মিক এনার্জি অফ আমাদের রিয়াক্ট্যান্ট এনার্জি অফ প্রোডাক্ট এটা তুলনামূলক কম হয়ে থাকে, তাই না? এক্সোথার্মিক রিয়াকশনে এনার্জি অফ প্রোডাক্ট কত? 800, আর এই পাশে 1000। তাহলে এক্সোথার্মিক রিয়াকশনে এনার্জি অফ প্রোডাক্ট কি কম না? হ্যালো, হ্যাঁ। কথা কি বোঝা যায়? হ্যাঁ। আমাকে একটু হ্যাঁ না বলো, তুমি তো আমার সামনে নাই ভাই। এক্সোথার্মিক রিয়াকশনে এনার্জি অফ প্রোডাক্ট কি হবে? বেশি না এক্সোথার্মিক কম? এক্সোথার্মিক রিয়াকশনে এনার্জি অফ প্রোডাক্ট কম হবে। কম হবে। আর তোমার হচ্ছে হলো এনার্জি অফ রিয়াক্ট্যান্ট কি হবে? বেশি। বেশি হবে। তাহলে ডেল এইচ এর ভ্যালুটা যদি কম থেকে বেশি মান বাদ দেই, ডেল এইচ এর ভ্যালুটা কেমন আসবে? পজিটিভ। হপ। কম থেকে বেশি বাদ দিলে নেগেটিভ। তাহলে এক্সোথার্মিক রিয়াকশনে ডেল এইচ এর ভ্যালুটা কেমন আসতেছে আমাদের? নেগেটিভ। নেগেটিভ। আমি কি কথা এটুকু বুঝাইতে পারছি? হ্যাঁ। আমি কথাটা আরেকবার রিপিট করতেছি এন্ডোথার্মিক রিয়াকশনের জন্য।
On the other hand, endothermic reactionে sorry on the other hand in endothermic reactionে আমাদের কি হয় আমরা বলতেছি যে এন্ডোথার্মিক রিঅ্যাকশন যে যদি আমরা এই সেম ফর্মুলাটা ইউজ করি E2 - E1 আর সেই ক্ষেত্রে প্রোডাক্টটা কোনটা হবে আমাদের প্রোডাক্টটা এই হবে পাশে এই পাশেরটা বাম পাশেরটা তার মানে এই ক্ষেত্রে কি হবে 1000 জুল মাইনাস 800 জুল সেই ক্ষেত্রে ডেল এইচ এর ভ্যালুটা হবে পজিটিভ পজিটিভ কথা কি বোঝা গেছে ভাই হুম আচ্ছা আমরা যে কথাটা হিসাবটা বললাম সেটা হচ্ছে হইল আমরা বললাম যে ভেতরে একটা মলিকুলের ভেতরে যতটুকু এনার্জি আছে সেই এনার্জিটা নিয়ে কথাটা বললাম কথা কি বোঝা গেছে আমার হ্যাঁ এইবার আমি কথাটা বলবো হচ্ছে হইল বাইন্ডিং এনার্জি নিয়ে বন্ধন শক্তি নিয়ে হ্যাঁ মানে আমি অর্গানিক না 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 বন্ধন শক্তি হ্যাঁ হ্যাঁ মানে একটা আরেকটার সাথে যে বন্ধন দ্বারা প্রথমে আমি বললাম যে প্রথমে বলেছি যে ইন্টারমলিকুলার এনার্জি নিয়ে কথা বলেছি যে ভেতরে কতটুকু এনার্জি আছে সেটা নিয়ে আমি এই সূত্রটা ব্যাখ্যা করেছি এবার আমরা এই ফর্মুলাটা ব্যাখ্যা করব বাইন্ডিং এনার্জি নিয়ে হ্যাঁ তার আগে আগে আমরা একটা গ্রাফ শিখে আসি হ্যাঁ আচ্ছা এই পাশে এনার্জি এনার্জি হচ্ছে হইলো পটেনশিয়াল এনার্জি হ্যাঁ ইপি হ্যাঁ আর এই পাশে হচ্ছে হইলো আমাদের রিয়াকশন কতটুকু হচ্ছে এইটুকু আচ্ছা এখন কথা হচ্ছে হইলো এনার্জি হচ্ছে টু টাইপস একটা হচ্ছে হইলো ইকে আরেকটা ইপি আর হচ্ছে হইলো ইপি হ্যাঁ আর ইকুয়াল টু ই টোটাল তাই তো কেমিস্ট্রির জন্য ইকে ইকুয়াল টু আমরা মলিকুল পার্টিকেলের জন্য বলে থাকি 3/2 এনআরটি হ্যাঁ এটা আমরা সামনের দিকে শিখব হ্যাঁ কথা কি 3/2 এনআরটি হ্যাঁ কথা কি বোঝা গেছে হ্যাঁ আচ্ছা আমরা এখন আমরা খুব একটু মনোযোগ দিব এটা একটু ইম্পর্টেন্ট বিষয় তো আমরা দেখতেছি যদি আমাদের পটেনশিয়াল এনার্জি উপর থেকে বেড়ে যেয়ে কমে যায় এই পাশে হচ্ছে হলো আমাদের রিঅ্যাকট্যান্ট আর এই পাশে হচ্ছে হলো প্রোডাক্ট একটা কেমিক্যাল রিঅ্যাকশন এইরকম করে হয় যে কিছু মলিকুলস নিজেদের রিঅ্যাকশন করার জন্য কাছাকাছি আসে কাছাকাছি এসে এরা নিজেদের মধ্যে ফ্রিকশন এন্ড কোলিশন সৃষ্টি করে অথবা কিছু ক্ষেত্রে বলা যায় এরা নিজেদের মধ্যে ভাইব্রেশনও সৃষ্টি করে সৃষ্টি করার ফলে মলিকুলসদের এনার্জি বেড়ে যায় মলিকুলসের এনার্জি যখন বেড়ে যায় তখন মলিকুলসগুলো পটেনশিয়াল এনার্জি থেকে উপরে যে হাই এনার্জিতে চলে যায় এই যে হাই মলিকিউলস গুলো যখন কোলিশন হয় তখন মলিকিউলস গুলোর এনার্জি হাই স্টেটে চলে যায় এই যে হাই স্টেটে এনার্জি চলে যায় এটা এই এনার্জিকে বলা হয় অ্যাক্টিভেশন এনার্জি যখন যে সকল মলিকিউলস এই অ্যাক্টিভেশন এনার্জিটাকে নিতে পারে এই অ্যাক্টিভেশন এনার্জি গেইন করতে পারে সেই সকল মলিকিউলসই শুধু কেমিক্যাল রিঅ্যাকশনে অংশগ্রহণ করে মনে করো 100টা মলিকিউলস তুমি 1000টা মলিকিউলস তুমি রিঅ্যাকট্যান্টে নিয়েছো এর মধ্যে
600 মলিকিউলস আমাদের অ্যাক্টিভেশন এনার্জি গেইন করেছে, তাহলে 600 মলিকিউলস আমাদের রিয়াকশনে অংশগ্রহণ করবে, অন্য মলিকিউলস গুলো রিয়াকশনে অংশগ্রহণ করবে না। বোঝা গেছে? হ্যাঁ এরপরে আমরা বলতেছি তাহলে এনার্জি অফ রিয়াক্ট্যান্ট, এখানে ইপি অ্যান্ড পটেনশিয়াল প্রোডাক্টের ইপি, দেখো তো প্রোডাক্টের ইপি এই সোজা, হ্যাঁ তাই না? তাহলে এনার্জি তোমার হচ্ছে হইলো এনার্জিটা কার বেশি, তোমার পটেনশিয়াল এনার্জিটা কার বেশি, রিয়াক্টেন্টের নাকি তোমার প্রোডাক্টের? প্রোডাক্টের হ্যাঁ, প্রোডাক্টের কেমনে প্রোডাক্টের ওই বেশি? সরি রিঅ্যাক্টেন্টের। তুমি কি দেখে দেখে বলতেছো না? হ্যাঁ দেখে বলতেছি। এই যে এটা দেখো ইপির স্কেল, ইপির স্কেলের মধ্যে এই পাশে রিয়াক্টেন্ট আর এখানে আছে প্রোডাক্ট, তাহলে কোনটা বেশি? রিঅ্যাক্টেন্ট। রিয়াক্টেন্টের পটেনশিয়াল এনার্জি বেশি। যখন রিয়াক্টেন্ট থেকে অ্যাক্টিভেশন এনার্জি গেইন করে তখন মলিকিউলস গুলো প্রোডাক্টে পরিণত হয়। কথা কি বোঝা গেছে? হ্যাঁ তাহলে আমরা জানি যে, আমরা জানি, আমি তোমাকে একটু আগে একটা কথা বলেছিলাম যে 1000, আর আমরা রিয়াক্টেন্টের এনার্জি ছিল 1000, আর এখান থেকে প্রোডাক্ট যেটা পাইছি সেটার এনার্জি হচ্ছে 800, এন্ড বাকি 200 আমরা ডেল এইচ আকারে পাই, তাই না? এইটুকু হ্যাঁ তো চিল্লাইছি কত একটু আগে। হ্যাঁ তাহলে দুই পাশের এনার্জি আমাদের সমান হইতে হবে, তাই তো? হ্যাঁ এখন এই পাশে রিয়াক্টেন্টের পাশে পটেনশিয়াল এনার্জি যদি আমাদের কম থাকে, অ্যান্ড এই পাশে প্রোডাক্টের পটেনশিয়াল এনার্জি, সরি, রিয়াক্টেন্টের পটেনশিয়াল এনার্জি যদি বেশি বেশি থাকে থাকে। অ্যান্ড প্রোডাক্টের পটেনশিয়াল এনার্জি যদি হ্যাঁ কম থাকে, তাহলে আমরা যদি এই ফর্মুলাটা এখানে একটু খেয়াল করি, এনার্জি, টোটাল এনার্জি ফর রিয়াক্ট্যান্ট, টোটাল এনার্জি ফর রিয়াক্ট্যান্ট আমরা বের করলাম, কিন্তু ধরো কোনোভাবে এখানে ফর্মুলা বসায় বের করলাম, অ্যান্ড টোটাল এনার্জি প্রোডাক্টের ক্ষেত্রে এসে দেখবো যে ইপির ভ্যালুটা আমাদের কমে যাচ্ছে, তাই না? হুম ইপির ভ্যালু যদি কমে যায়, টোটাল এনার্জি এর ভ্যালুটাও আমাদের কি হয়ে যাওয়ার কথা ছিল? কমবে না তো, একই তো থাকবে। কমে যাওয়ার কথা ছিল। কিন্তু কারেন্টে এনার্জি বাড়ে যাবে। সেই ক্ষেত্রে পটেনশিয়াল এনার্জি যখন কমে যায় তখন আমরা জানি দুই পাশে এনার্জি সমান থাকতে হয়, তাই কাইনেটিক এনার্জিটা তখন বেড়ে বেড়ে যাবে। যাবে। কাইনেটিক এনার্জি বেড়ে গেলে কাইনেটিক এনার্জির ফর্মুলা হচ্ছে 3/2 এনআরটি, তখন টেম্পারেচারও বেড়ে যাবে, কারণ কাইনেটিক এনার্জির সাথে টেম্পারেচারের রিলেশন হচ্ছে হলো প্রপোর্শনাল রিলেশন। সমানুপাতিক। তাহলে কাইনেটিক এনার্জি যদি বেড়ে যায় এনার্জি সমান রাখার জন্য, তখন টেম্পারেচারও বেড়ে যাবে। হুম তাই আমরা এটা ম্যাথমেটিক্যালি ফিজিক্সের মাধ্যমে প্রুভ করতে পারি যে এই যে এই যে এক্সোথার্মিক রিয়াকশনে টেম্পারেচার, এই যে যখন আমাদের রিয়াক্টেন্টের পটেনশিয়াল এনার্জি বেশি থাকে এন্ড প্রোডাক্টের পটেনশিয়াল এনার্জি কম থাকে, এই ধরনের রিয়াকশনকে বলা হয় এক্সোথার্মিক রিয়াকশন, যার মাধ্যমে এখানে আমাদের টেম্পারেচার ইনক্রিজ করতেছে। কথা কি বুঝছো না বোঝনি? বুঝছি। ইন দ্য সেম কেস, আমরা যদি গ্রাফটাকে একটু ঘুরায়ে ফেলি, এইবার যদি আমাদের রিয়াক্টেন্টের টোটাল এনার্জি কম হয় এন্ড প্রোডাক্টের টোটাল এনার্জি বেশি হয়, তাহলে প্রোডাক্টের টোটাল এনার্জি এখানে, আর সরি টোটাল এনার্জি বলতেছি, পটেনশিয়াল এনার্জি, ইটি ইকুয়াল টু ইপি প্লাস ইকে, ইকে and Ek equal to
3/2 nRT। সো আমরা বলতেছি রিঅ্যাকটেন্টের টোটাল এনার্জি যদি পটেনশিয়াল এনার্জির থেকে কম হয়, তাহলে আমরা যখন রিঅ্যাকটেন্টের টোটাল এনার্জিটা বের করব, রিঅ্যাকটেন্টের টোটাল এনার্জি বের করার পরে দেখা গেল যে রিঅ্যাকটেন্টের টোটাল এনার্জি আছে 1000 অ্যান্ড প্রোডাক্টের টোটাল এনার্জি আমরা ধরে নিলাম হচ্ছে হইল 1500। তখন কি হবে? 1500 হ্যাঁ, কেমনে ভাই? এনার্জি মানে মাইনাস হয়? টোটাল এনার্জি না, মানে হচ্ছে হইলো তোমার এর মধ্যে ইন্টারমলিকুলার এনার্জি, রিঅ্যাকটেন্টের এনার্জি হচ্ছে এত এন্ড প্রোডাক্টের এনার্জি হচ্ছে এত। তাহলে রিঅ্যাকটেন্টকে কি করতে হবে? এই পাশে আরো এনার্জি গেইন 500। করতে হবে, তাই না? হ্যাঁ। এই যে আমরা বলতেছি যে রিঅ্যাকশনের রিঅ্যাকশনের যদি এই পাশে প্রোডাক্টে এসে যদি আমাদের ইপির ভ্যালু বেড়ে যায়, ইপির ভ্যালু বেড়ে যায়, তাহলে ইকের ভ্যালু কমে যেতে হবে, টোটাল এনার্জি সেম থাকতে হবে। ইকের ভ্যালু কমে গেলে ইকের সাথে টেম্পারেচার হচ্ছে প্রপোর্শনাল রিলেশন, টেম্পারেচারের ভ্যালু কমে যাবে। টেম্পারেচারের ভ্যালু কমে যাওয়াকে আমরা বলে থাকি হচ্ছে এন্ডোথার্মিক। হইল এন্ডোথার্মিক রিঅ্যাকশন। তাহলে এক্সোথার্মিক রিঅ্যাকশন এন্ড এন্ডোথার্মিক রিঅ্যাকশনের গ্রাফটা কি বোঝা গেছে? হ্যাঁ। এই গ্রাফটা পরীক্ষায় আঁকানো লাগতে পারে। তো আমরা যদি একবার ক্লিয়ার করে গ্রাফটা আঁকায় দেই, এটা হচ্ছে হইলো আমাদের এক্সোথার্মিক রিঅ্যাকশনের গ্রাফ, এটা হচ্ছে আমাদের এন্ডোথার্মিক রিঅ্যাকশনের গ্রাফ। হ্যাঁ, এন্ড এই যে এই পয়েন্ট, শীর্ষ পয়েন্টটা, এটাকে আমরা বলে থাকি অ্যাক্টিভেশন এনার্জি। হ্যাঁ, এন্ড এই যে এইখান থেকে এইটুকুর এনার্জিকে বলা হয় E1 এন্ড এখান থেকে এইটুকুর এনার্জিকে বলা হয় E2। তো কথা কি বুঝছো না বুঝনি? বুঝছি। অন দ্য সেম হ্যান্ড এখান থেকে এটাকে বলতেছি আমরা E1, এটাকে এখান থেকে এটাকে বলতেছি আমরা E2। E2। আচ্ছা, এবার আমরা যদি একটু কথা বলি বাইন্ডিং এনার্জি। হ্যাঁ, তাহলে ডেল এইচ এর একটা ফর্মুলা আমরা শিখলাম এনার্জি দিয়ে, ইন্টারমলিকুলার এনার্জি দিয়ে। এবার ডেল এইচ এর আরেকটা ফর্মুলা আমরা শিখবো হচ্ছে হলো বাইন্ডিং এনার্জি দিয়ে। আমাদের বইয়ে তোমার হচ্ছে হইলো পেজ নাম্বার 175 পৃষ্ঠার নিচে একটা এক্সাম্পল আছে, ওটাই আমি করতেছি। তো মিথেন এর সাথে ক্লোরিন রিঅ্যাকশন করে HCl প্লাস CO2 নাকি? তিনটা হাইড্রোজেন, একটা ক্লোরিন প্লাস HCl। তাহলে এখানে কি হয়েছে? এই ক্যালকুলেশনটা আমরা দুই ভাবে করতে পারি। এই ক্যালকুলেশনটা আমরা করতে পারি হচ্ছে হইলো এই পাশে কার্বন হাইড্রোজেনের বন্ডিং কয়টা আছে? তিনটা, চারটা, চারটা কার্বন হাইড্রোজেনের বন্ডিং এনার্জি প্লাস একটা ক্লোরিনের বন্ডিং এনার্জি, এই পাশে টোটাল এনার্জিটা যোগ করব। এন্ড এই পাশে কার্বন হাইড্রোজেনের তিনটা বন্ডিং এনার্জি, কার্বন ক্লোরিনের একটা বন্ডিং এনার্জি, এই যে এটা, এন্ড এই পাশে HCl এর একটা বন্ডিং। এই তিনটা আমরা যোগ করব। কথা কি বোঝা গেছে? যোগ করার পরে আমরা
এই পাশের টোটাল বন্ডিং যে এনার্জিটা পাইছি সেটা পাইছি হচ্ছে হইল 414, আর এই পাশের টোটাল বন্ডিং যে এনার্জিটা পাইছি এটা পাইছি 757। কথা কি বোঝা গেছে? সরি, 414 না, 658, আমি দেখে ভুল লিখেছি। আরে কাজ করে না কেন? আচ্ছা, লেফট হ্যান্ড সাইডে টোটাল এনার্জি এসেছে 658 এন্ড রাইট হ্যান্ড সাইডে টোটাল এনার্জি এসেছে 757। তাহলে বাইন্ডিং এনার্জির ফর্মুলাটা কি? বাইন্ডিং এনার্জির ফর্মুলাটা হইল এই পাশের টোটাল বাইন্ডিং এনার্জি, হ্যাঁ, এই পাশের বাইন্ডিং এনার্জি দিয়ে ডেল এইচ এর ফর্মুলাটা হচ্ছে হইল বাইন্ডিং এনার্জি BH BE of reactant minus BE of product। ফর্মুলাটা হচ্ছে হলো এই পাশে আমরা ডেলির ক্ষেত্রে কি দেখেছি, ই দিয়ে ফর্মুলা কি দেখেছি, ই দিয়ে প্রোডাক্ট মাইনাস রিঅ্যাক্ট্যান্ট দেখেছিলাম। আর বাইন্ডিং এনার্জির ক্ষেত্রে ফর্মুলাটা হচ্ছে হইলো এই পাশে যতটুকু বাইন্ডিং এনার্জি আছে সেই পাশের বাইন্ডিং এনার্জি মাইনাস এই পাশের বাইন্ডিং এনার্জি বাদ দেওয়ার পরে যদি আমাদের আমরা যদি ভ্যালুটা নেগেটিভ আসে, ভ্যালুটা যদি আমাদের নেগেটিভ আসে তার মানে আমরা কি বুঝতেছি যে এই পাশে বাইন্ডিং এনার্জি আমাদের কি লাগছে, বেশি লাগছে, বেশি লাগছে। এখন তখন ডেল এইচ এর ভ্যালুটা আসে নেগেটিভ। ডেল এইচ এর ভ্যালু নেগেটিভ আসলে আমরা তখন তাকে কি বলে থাকি, এক্সোথার্মিক না এন্ডোথার্মিক? এক্সোথার্মিক। আমাদের বইয়ে এই যে বন্ডিং গুলোর ভ্যালু বলে দেওয়া আছে যে কার্বন হাইড্রোজেনের বন্ডিং কত, কার্বন ক্লোরিনের বন্ডিং কত। এই বন্ডিং গুলো আমাদের বইয়ে ডিরেক্টলি বলে দেওয়াই আছে, অঙ্কের মধ্যেও বলে দেওয়াই থাকবে, তবে নৈবেত্তিকে বলে নাও দেওয়া থাকতে পারে। তাই আমি সাজেশন করব প্রথমবার ম্যাথ করার সময় তুমি আপাতত দেখে দেখেই করো, কিন্তু কিছু কিছু আছে যেগুলো একটু মুখস্থ করে ফেলাই ভালো। আমি সাজেশন করব ভাই আল্লাহর রাস্তে পুরোটাই একটু মুখস্থ করে ফেলো, এখন না মুখস্থ করলে আর থাকবো। হ্যাঁ, এরপরে আমাদের টপিকটা হচ্ছে হইলো এই রাসায়নিক শক্তি, এই রাসায়নিক শক্তিটাকে আমরা কিভাবে ব্যবহার করতে পারি। আমরা এনার্জিটা পড়লাম, এই এনার্জিটাকে আমরা কিভাবে ইউজ করতে পারি। এই ইউজ করার বিষয়টা অ্যাকচুয়ালি আমাদের এই চ্যাপ্টারের অন্তর্গত না, এটা আবার কেমিস্ট্রির অন্য একটা চ্যাপ্টার, ইলেকট্রোকেমিস্ট্রি, সেই চ্যাপ্টারের অন্তর্গত। ভাই মাফ করো ভাই। এখন এই ইলেকট্রোকেমিস্ট্রির পার্টটুকু আমি তোমার এখন পড়াবো না, আগে তুমি কিন্তু তোমার বই যখন পড়া থাকবে, তোমার বই পুরোটুকুই পড়া থাকবে, পড়া লেখো। বলেন। কেমিস্ট্রি 9-10 এর বই ফুল, অষ্টম চ্যাপ্টার। লিখেছো? এইটুকু পড়তে তোমার টাইম লাগবে হইলো আধা ঘন্টা থেকে 45 মিনিট, অষ্টম চ্যাপ্টার, বুঝতে পারছো? আর এইটুকু পড়ার পরে তুমি চলে যাবে টেস্ট পেপারে। টেস্ট পেপারে যে হ্যাঁ এইটুকু পড়া, বইয়ের ওই পুরাটুকু বই পড়া শেষ করে তুমি চলে যাবা টেস্ট পেপারে। টেস্ট পেপারে যে প্রথম 10টা সিকিউ ধরবা, প্রথম 10টা। কথা কি বুঝছো না বোঝো নেই? এর মধ্যে ম্যাথ গুলা খুব সুন্দর করে করার চেষ্টা করবা। ইলেকট্রোকেমিস্ট্রির কিছু কিছু গ এবং ঘ পেতে পারো, সেই ইলেকট্রোকেমিস্ট্রির গ এন্ড ঘ গুলো একবার নিজে পড়ে বোঝার চেষ্টা করবা, যদি না বোঝো রেখে দিবা, আমি পড়ে বুঝাবো। তুমি তো বই পড়বা, বই পড়লেই বোঝার কথা,
তাও যদি না বোঝো আমি বুঝাই দিব ইলেকট্রোকেমিস্ট্রি পার্টটুকু। কিন্তু তোমার পড়া কি থাকলো কেমিস্ট্রি? কেমিস্ট্রি 8 চ্যাপ্টার 8 পড়া আর ইয়া করা, একদম কি টেস্ট পেপার 10টা করা। কি বুঝি নাই। টেস্ট পেপার 10টা অঙ্ক করা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এখন একটু তাহলে এটা এটা কবে দিবে আমাকে? ভাই আগে বাইরে দেশে